পাঠ করছি কে.কা. বসুদেবের লেখা গল্প ছোবল। চূর্ণী নদীর কাছাকাছি এসে বান্ধবীদের থেকে আলাদা হয়ে যায় তিথি। তোরা এগো, আমি একটু দিম্মার কাছে যাব। নদীর ধারের বটগাছটা ছায়ার নিচে গিয়ে দাঁড়ায়। শেষ বসন্তে রোদের বড্ড তেজ আজ। খানিক উৎসুক অপেক্ষার পর দূরে দেখা যায় অলস সাইকেলের উপর এক চেনা অবয়ব। ক্লাস 10-এর তিথি মুখটা একটু মুছে নেয়। লাল সাইকেলটা এগিয়ে আসে। শ্যামলা ছিপছিপে এক মাথা কোঁকড়া চুলের আরোহীর আনমনা শীষ শোনা যায়। তুজে দেখা তো এ জানা সনম। তিথির দিকে চোখ পড়ে। সাইকেল আর সুর দুটোই একসঙ্গে থেমে যায়। কেমন হয়েছে গো? তিথির উৎসুক প্রশ্ন। ধুস, কিছুই লিখতে পারিনি। খালি তোর মুখটা মনের মধ্যে ভেসে উঠছিল। দুষ্টু হেসে মুখে কাঁপুনি ধরানো আর নয়নে চেয়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীর সপাট উত্তর। আর তারপর আবার প্যাডেলে চাপ। আবার তুজে দেখা তো এ জানা সনম। তিথি সারা মুখে এক মুঠো আবির ছড়িয়ে যায়। ফেরার পথে শিউরে শিউরে উঠতে থাকে 15-র কৈশোর। রানাদা আগে তো এমন কথা বলেনি। বছর 2 আগে তাদের মফস্বল টাউনের সবচেয়ে ব্রিলিয়ান্ট ছেলে রানা যখন বাবার অঙ্কের কোচিংয়ে ভর্তি হয়েছিল, তখন থেকেই তিথি বান্ধবীদের কাছে ঈর্ষার পাত্র। তল্লাটে সবচেয়ে শিক্ষিত আর অবস্থাপন্ন বাড়ির ছেলেটি লেখাপড়া আর খেলাধুলো দুটোতেই তুখোড়। মাধ্যমিকে জেলায় সেকেন্ড। সেই ছেলেকে যেদিন বাবার নোনা ধরা দেওয়াল আর ফাটা মেজের কোচিং ঘরে দেখা গেল, তিথির খান কতক হার্টবিট মিস হয়ে গেছিল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে টাউনের কিশোরীদের সার্বজনীন ক্লাস তাদের সাদামাটা ভাড়া বাড়িতে কাটাবে। বাবার অঙ্কের শিক্ষক হিসেবে বেজায় সুনাম। সন্ধ্যাবেলা কোচিং ক্লাসে স্টুডেন্টদের উপচে পড়া ভিড়। তবু রানার পড়তে আসার খবর পেয়ে নতুন করে মেয়ে স্টুডেন্টদের লাইন লেগে গেল। সে পড়ে সন্ধ্যের ফার্স্ট ব্যাচে। সহপাঠী মেয়েদের সাজগোজের বহর হঠাৎ বেড়ে যায়। কটাক্ষে বাড়ে তীক্ষ্ণতা। পরের ব্যাচের মেয়েরা 1 ঘন্টা আগে এসে উপস্থিত হয়। উঁকিঝুঁকি মারে, নিজেদের মধ্যে গুনগুন করে, থেকে থেকে হেসে গড়িয়ে পড়ে। মা গোমরা মুখে গজগজ করে, বেহায়ার দল। রসিক বাবা হেসে বলে, হরমোনের লীলা। তিথির তখন ক্লাস 8, বড্ড লাজুক। তাও রানাদের ব্যাচের ক্লাস শুরু হলে কারণে অকারণে কোচিং ঘরের আশপাশে যাতায়াত বেড়ে যায়। বাবার চোখে পড়লে চশমার ফাঁক দিয়ে এক টুকরো স্নেহের হাসি ফুটে ওঠে। মা তাড়া লাগায়, এত ছোঁকছোকানি কিসের? বড্ড ধিঙ্গি হয়েছ না? রান্নাঘরের সামনে ছোট্ট বারান্দাটায় পড়তে বসে তিথি, মায়ের তত্ত্বাবধানে। কোচিং ঘরের ভেজানো দরজার ফাঁক দিয়ে মাঝে মাঝেই চোরা চোখে তাকায়। কেন কে জানে, 2-4 দিন পর থেকেই রানা বসতে শুরু করলো এমন এক অ্যাঙ্গেলে যেখান থেকে রান্নাঘরের দেওয়া স্পষ্ট দেখা যায়। 13 বছরের মনে কদম ফোটে, তবু প্রত্যয় হয় না। আমার দিকে তাকাতে বয়েই গেছে। ওদের ব্যাচে সুলগ্নাদি হলো কিনা পাড়ার দিব্যা ভারতী। কদিন পর বাবা এসে খুব কুণ্ঠিতভাবে বলে, হ্যাঁ রে মা, তোর তিব্বতে টিনটিনটা রানা একটু নেবে? হৃৎপিণ্ডটা তুরুক করে নেচে ওঠে, তবু বহু কষ্টে মুখটা বেজার রাখতে হয়। যদি ছিঁড়ে ফেলে? না রে, অত মেধাবী ছেলে বইয়ের অযত্ন করতেই পারে না। বাবার ফেভারিট স্টুডেন্টদের উপর অগাধ বিশ্বাস। দিয়ে দাও, একদম দান করে দাও। সারাদিন ওইগুলো নিয়ে পড়ে আছে, লেখাপড়ার নাম নেই। মা ঝামড়ে ওঠে। মোটে 2টো ঘর। কোচিং ক্লাসের এক পাশে তাই বইয়ের আলমারি রাখা। সেখানে বাবার অঙ্ক বই যেমন থাকে তেমন থাকে তিথির শখের বইপত্র। কারো হাত দেওয়ার উপায় নেই তাতে। মায়ের মতে তার মেয়ের বিদ্যাসাগর না হওয়ার পেছনে ওই বইগুলোই দায়ী। দিই তবে কেমন? আপন ভোলা বাবা হাসি মুখে চলে যায়। 2 দিন পর বারান্দায় বসে স্কুলের সেলাইয়ের টুপি বানাচ্ছে রানা কোচিংয়ের ঘরে ঢোকার মুখে তিব্বতে টিনটিনখানা বাড়িয়ে ধরে। কাঁপা হাতে বইটা নিয়ে শোবার ঘরে ছুট লাগায় তিথি। আতিপাতি করে কি যেন খোঁজে পাতাগুলোর ভেতর। কেন কে জানে। অবশেষে মেলে অরূপ রতন। শেষ পাতায় বল পেনে অপূর্ব লতা পাতার আলপনার মাঝে তার নাম লেখা, তিথি মুখার্জি। অচেনা হাতের লেখা। অচেনা ঠিক নয়, বাবার কাছে জমা দেওয়া রানার হোম টাস্কের খাতা মাঝে মধ্যেই লুকিয়ে নাড়াচাড়া করে, তাই লেখাটা বড্ড চেনা। তিব্বতে টিনটিন বুকে নিয়ে বেশ কটা রাত বিনিদ্র কাটে। উথাল পাথাল মন।
যার স্বাদ জানে শুধু 13-14 কৈশোর। ক্রমে লোহিত সাগরের হাঙর, পান্না কোথায় হাত বদল হতে থাকে। বইয়ের মার্জিনে হার্ড পেন্সিলে লেখা সংকেত, যার মানে বোঝে শুধু 13-14 কৈশোর। পুজোর ছুটি পড়ার দিনের প্রথম শাড়ি, ছোট্ট টিপ, হালকা লিপস্টিক, কার জন্য? লাল টুকটুকে সাইকেলে উড়ে চলা এক মন চোরার জন্য। রানাদের বাড়িতে 300 বছরের দুর্গাপুজো। পাড়ার সবাই সেখানেই অঞ্জলি দেয়। সেবার পুজোয় মায়ের ফিকে হলুদ ঢাকাই শাড়িতে খোলা চুলে প্যান্ডেল আলো করে তিথি যখন দেবীর সামনে দাঁড়ালো, তখন বিরাট ঝুড়িতে করে অঞ্জলির কুচো ফুল নিয়ে একজন স্রেফ স্ট্যাচু হয়ে গেল। ফুল দেবার ছলে একটু ছুঁয়ে দেওয়া, দেবতার ফুল বেখেয়ালে প্রিয় কিশোরী সিল্কের মতো চুলে ঢেলে দেওয়া, নিষ্পাপ সব খুনসুটি, যার মানে বোঝে শুধু 13-14 কৈশোর। উচ্চ মাধ্যমিক আর জয়েন্টের রেজাল্ট বেরোনোর পর সে বছর দত্তবাড়ির রানার রেজাল্ট নিয়ে ধন্য ধন্য পড়ে গেল। এমন র্যাঙ্ক সারা মফস্বলে কেউ কোনো কালে করেনি। তিথির মনে হরিষে বিষাদ। এতদিন রানাদা শুধু তার নিজের ছিল, এবার সে চলল বহুদূর। বিরাট ইনস্টিটিউট, সারা দেশের বাছাই করা ব্রিলিয়ান্ট স্মার্ট সহপাঠিনীর দল। বেশ কদিন পর এক সন্ধ্যেবেলা রানা আর তার মা এলো এক হাঁড়ি রাজভোগ নিয়ে অঙ্ক স্যারকে প্রণাম করতে। কিসের যেন এক অভিমানে তিথি ঘর অন্ধকার করে শুয়ে রইল। মা বারবার ডাকা সত্ত্বেও সামনে এলো না, তার নাকি বেজায় মাথা ব্যথা। পাশের ঘর থেকে নানা কথা ভেসে আসছিল। রানার অল ইন্ডিয়া জয়েন্টে দুর্দান্ত রেজাল্ট হয়েছে। দুষ্ট ছেলে কিছুতেই এই এন্ট্রান্স দিতে চাইছিল না, কিন্তু কোচিংয়ের স্যারের অনুরোধ ফেলতে পারেনি। সামনের মাসেই চলে যাবে অনেক দূর। বুকের মধ্যে বড় বেদনা, মনের মধ্যে অদ্ভুত এক আঁধার, যার মানে বোঝে শুধু 14-15 কৈশোর। চলে যাওয়ার দিন 5 আগে চূর্ণির ধারে সংকেত বটের নিচে দেখা। মাথা নিচু করে চোখের জল লুকানো তিথিকে রানা শুধায়, কাল দুপুরে বেড়াতে যাবি? আমার অনেক দিনের ইচ্ছে, আবার কবে আসবো কে জানে। ওইটুকুই যথেষ্ট। কিশোরীর প্রথম বিরহের কান্না মুক্ত দানা হয়ে ঝরে পড়ে। চাইলে আজ রানাদাকে ব্রহ্মাণ্ড দিয়ে দিতে পারে। এত তুচ্ছ একটা দুপুর, যাব। টাইম টেবিল দেখে এমন এক স্টেশন বাছা হয় যেখানে পাড়ার লোক কোশমিনকালেও যায় না। পরদিন ছিল হাফ ছুটি। পাশের পাড়ায় দিম্মার বাড়ি যাবার নাম করে তিথি ট্রেনে চেপে বসে। ফেরার পথে একবার ঘুরে যাবে। দিম্মা একাই থাকে, চোখে কম দেখে, টাইম ফাইমের অত খেয়াল রাখে না, কিছু একটা বলে দিলেই হবে। রানাদা আগেই চলে গেছে, স্টেশনে তার জন্য অপেক্ষা করবে। কুঝিকঝিক রেলগাড়ি যেন নিয়ে চলেছে মায়ারাজ্যে। কিশোরীর প্রথম অভিসার। দেখা হতে রানাদা প্রথমেই জানতে চায়, কেউ দেখেনি তো? তিথি মাথা নাড়ে। বাইরে স্টেশনকে আষ্টে পিষ্টে জড়িয়ে নোংরা ঘিঞ্জি এক বাজার। ভাঙা রাস্তার পাশে একটা বিশ্রী দেখতে সিনেমা হল। রানা বলে, চল সিনেমা দেখি। তিথি হোর্ডিংয়ের দিকে তাকায়। কি এক নাম না জানা সিনেমা, রগরগে পোস্টার। শো শুরু হব, তবু বিলকুল ফাঁকা। সে মাথা নাড়ে, দরকার নেই রানাদা, বিশ্রী সিনেমা। ধুত বুদ্ধু, আমরা বুঝি সিনেমা দেখব? বরং নিরিবিলিতে একটু গল্প করব। কতদিন তোকে দেখতে পাবো না বলতো? রানার টিকিট কাটতে যায়। তিথি শুনতে পাই 2টো কর্নারের সিট। যখন ঢুকলো হল অলরেডি অন্ধকার হয়ে অ্যাডভার্টাইজ শুরু হয়ে গেছে। টর্চ দিয়ে সিট দেখিয়ে দেয় বুড়ো লাইটম্যান। প্রায় ফাঁকা হল। আবছা আলোয় যে 2-4 জনকে চোখে পড়ে তাদের চেহারাও বিশেষ সুবিধের নয়। তিথির ফুরফুরে মনটা ভারী হয়ে আসে। কি দরকার ছিল রানাদার এমন একটা হলে ঢোকার? পাশাপাশি বসে হাতে হাত রেখে। খানিক পরে রানা ঘন হয়ে আসে। পর্দায় সিনেমা শুরু হয়ে গেছে, কিন্তু তিথি দেখতে পাচ্ছে কই? অন্ধকার হলে ফাঁকা রয়ে রানার বেপরোয়া হাত তার সর্বাঙ্গে ঘুরে বেড়াচ্ছে যে। ঠোঁটে পড়ছে নির্দয় কামড়। তিথি সরিয়ে নেয় নিজেকে। কি হলো, সরে যাচ্ছিস যে? ভালো লাগছে না? রানা অধৈর্য। নিরুপায় তিথি মিথ্যে বলে। কাঠ হয়ে বসে থাকি, কান্না পায়। প্রতি রাতে স্বপ্ন দেখে রানা তার সব কিছু হরণ করে নিচ্ছে, কিন্তু তা এভাবে নয়। কোনো পাখি ডাকা বনে, ঘাসের বিছানায়, কিংবা কুলুকুলু নদীর ধারে নরম আদরে তার প্রতিটি অঙ্গে শিহরণ জাগিয়ে। বিশ্রী এক হলের মধ্যে এমন বিশ্রীভাবে জীবনের প্রথম ঘনিষ্ঠতার সাথে গা ঘিন ঘিন করে। তবু পাথর প্রতিমার মতো এক বেপরোয়া নখ বসিয়ে দেওয়া হাত, কামড়ে দেওয়া দাঁতের অসহ্য আদর সহ্য করে। কে জানে,
হয়তো এমনই হয়, সে যদি দিতে না চায় অন্য মেয়েরা ঠিক দিয়ে দেবে। অমন শক্ত কাঠ হয়ে আছিস কেন, নরম হ। রানার গলায় ঝাঁঝ। অন্ধকারে তিথির চোখ থেকে জলের ধারা নামে। কি হচ্ছে এখানে? তীব্র গর্জনের সঙ্গে 5 সেলের টর্চের জোরালো আলো সাপের ছোবলের মতো সর্বাঙ্গে আছড়ে পড়ে। বুড়ো লাইটম্যান হিসিয়ে ওঠে। এক্ষুনি উঠে আয়। রানার পিছু পিছু মৃতের মতো ধাপগুলো পেরিয়ে চলে তিথি, বোধহয় অনন্তকাল ধরে। গলানো শীষের মতো মন্তব্য ঢোকে কানে। এই বয়সেই লাইনে নেমে পড়েছ? বেশ বেশ। ওরে দেখ, স্কুল ড্রেস কি চিকনি। কাল ফাঁকা আছো নাকি? কি ডবকা মাইরি, রসে ভর্তি। নিজেকে অনেক দিন আগের কৌরব সভার লাঞ্ছিত এক নারীর উত্তরাধিকারিণী মনে হয়। তফাৎ একটাই, সেদিন দ্রৌপদীর লজ্জা নিবারণের জন্য তার সখা এগিয়ে এসেছিলেন, আর আজ তিথির সখা উদাসীনভাবে মাথা উঁচু করে খুব ক্যাজুয়াল পায়ে সিঁড়ির ধাপ পেরিয়ে যায়, যেন নোংরা ইঙ্গিতগুলো কানেও যায়নি। বাইরে আসার পর আর এক প্রস্ত লাঞ্ছনা। মালিক দুজনের আপাদমস্তক দেখে বললেন, চিনে রাখলাম, আর যদি একদিন এই তল্লাটে দেখেছি সোজা পুলিশে দেব। বদের ঝাঁস সব, এই বয়সেই পাকা খেলুড়ে। অসার শরীরটা কোনো মতে টেনে নিয়ে চলে ভালোবাসার মানুষের পিছু পিছু। বড্ড কষ্ট হয়। রানাদার কেমন যেন পরপর ভাব। আচ্ছা, একটু হাতটা তো ধরতে পারত, কিংবা পিঠে হাত রেখে দুটো সান্ত্বনার কথা। তিথি ব্যাকুল হয়ে ভাবে, হয়তো আদর করার সময় শক্ত হয়েছিল বলে সে রাগ করেছে। পরের দিন সকালে বাবা মায়ের থমথমে মুখ। কে যেন কাল সন্ধেয় তিথিকে ট্রেন থেকে নামতে দেখেছে। তার কাছে কৈফিয়ত চাওয়া হলো না। মা বাবা অমনি জানে, জিজ্ঞেস করলেও তিথি বানিয়ে বলবে। তারপর দিন 7 ধরে এক অসহ্য জীবনযাত্রা। কেউ কারোর সঙ্গে কথা বলছে না, যন্ত্রের মতো যে যার কাজ করে চলেছে। তিথির স্কুলে যাওয়া বন্ধ। সদা হাস্যময় বাবার মুখে কে যেন এক পোঁচ কালি মাখিয়ে দিয়েছে। মা গম্ভীর মুখে ঘরের কাজ সারে, অবসর সময় উদাস হয়ে দূরে তাকিয়ে থাকে। তিথি দিশেহারা। এর থেকে মা যদি লাঠি পেটা করত, বাবা গালে দিত থাপ্পড়, তবে যেন খানিক শান্তি পেত। অখণ্ড অবসরে মন জুড়ে থাকে এক কোঁকড়া চুলের ঝকঝকে ছেলের দুষ্টু হাসি ভরা মুখ, আর নয়নের বিজলিহানা চাহনি। রানাদা নিশ্চয়ই হোস্টেলে চলে গেছে। একবার তো বাবার সঙ্গে দেখা করে গেলে পারত। পরক্ষণে মনে পড়ে বিশ্রী সিনেমা হলের মধ্যে রানাদার বেপরোয়া হাত, ঠোঁট, দাঁত, সাপের ছোবলের মতো টর্চের আলো, একটা হাড় হিম করে দেওয়া গর্জন। কি হচ্ছে এখানে? বেশ কিছুদিন পর তিথি যেন মনে হয় 1000 বছর মা দরজার সামনে এসে দাঁড়ায়, থমথমে গলায় দেওয়ালকে শুনিয়ে বলে, 3 দিন পর তারা এখান থেকে চলে যাচ্ছে চিরদিনের জন্য। তিথি অন্য স্কুলে অ্যাডমিশন নেবে। বুকের ভেতরটা কে যেন দুমড়ে দেয়। রানাদা, তুমি জানতেও পারবে না তোমার তিথি নির্বাসনে চলল। যে রংচটা ভাড়া বাড়িটাকে দু চোখে দেখতে পারত না, সেই বাড়িই যেন এক অদৃশ্য বাঁধনে বেঁধে রাখতে চায়। কোচিং ঘরের ওই কোণটাই রানাদা বসত। ওই ভাঙা বারান্দায় বই দেওয়ার ছলে প্রথমবার হাত ছোঁয়া। চলে যাবার আগের দিন চূর্ণী নদীর ধারে সংকেত বটের সামনে এসে দাঁড়ায় তিথি। কত আলাপ প্রলাপের সাক্ষী, চোখের জল বাগ মানে না। নদীর জলে কার যেন ছায়া পড়ে। তিথি চমকে তাকায়। পাশের বাড়ির বাবাইদা। তোরা কাল চলে যাচ্ছিস? না রে। তিথি মাথা নিচু করে থাকে। খানিক ইতস্তত করে বাবাইদা বলে, জানিস সেদিন তোদের সিনেমা হল থেকে বেরোতে দেখেছি। ও, এবার বুঝলাম চুকলিবাজি কে করেছে। চিরদিনের শান্ত মেয়ে তিথি যেন জ্বলন্ত অগ্নিশিখা। বাবাইয়ের মুখ কালো হয়ে যায়। বিশ্বাস কর, আমি কাউকে বলিনি। একদম চুপ, মিথ্যেবাদী কোথাকার। তিথি আর এক মুহূর্ত দাঁড়ায় না। ছোটবেলা থেকে পাশাপাশি বাস। বাবাইদাকে চিরকাল ভালো ছেলে বলে জানত। তার এমন ব্যবহার। দুনিয়ায় কোনো ছেলে কি ভালো নয় ভগবান? কেউ অন্ধকারের সুযোগ নেবে, কেউ চুকলিবাজি করবে। পরক্ষণে অবশ্য রানাদার প্রতি মমতায় ভরে ওঠে মন। আহা, একান্তে সব ছেলেই অমন করে হয়তো। সে নিজে ক্যাবলা বলে সব মাটি করেছে। কৈশোর এমনই, প্রেমার সম্পদের জন্য সীমাহীন ক্ষমা। চলে যাওয়ার আগের দিন বেস্ট ফ্রেন্ড নিশা এলো, তার গোপন প্রেমের একমাত্র সাক্ষী। দুই সখী গলাগলি করে চোখের জল ফেলে।
তিথি চুপি চুপি বলে যায়, নতুন বাড়ি পৌঁছেই ফোন করে ঠিকানা জানিয়ে দেব। রানাদা ফিরলে বলে দিস প্লিজ। একদম ভাবিস না, নিশা আশ্বাস দেয়। কলকাতার এঁদোগলিতে শুরু হয় নতুন জীবনযাত্রা। যথাসময়ে ঠিকানা পৌঁছে যায় নিশার কাছে, নতুন স্কুলের নামও। কিন্তু রানা এসে পৌঁছায় না। তিথি পথ চেয়ে থাকে মাসের পর মাস, বছর ঘোরে, মাধ্যমিক এগিয়ে আসে, কিন্তু সে তো আসে না। নিশা বলে ছুটিতে এলে আজকাল রানা নাকি ওকেও এড়িয়ে চলে। 16 বছরের অভিমানী মন বলে, তুমি ভুলতে পারো আর আমি পারি না। নিজেকে পড়াশোনার মধ্যে ডুবিয়ে দেয় তিথি। রানা আর চূর্ণী নদীর ধারের মায়াময় দিনগুলো হারিয়ে যেতে থাকে বহুদূরে। সত্যি কি হারায়? বোধহয় না। নইলে প্রায় প্রতি রাতে একই স্বপ্ন আসে কেন? একটি অন্ধকার সিনেমা হল, অবাধ্য হাত, ঠোঁট প্রথম চুম্বন। স্মৃতির তীক্ষ্ণতা যত কমে, মনের মাধুরী মিশিয়ে সে স্বপ্ন তত মধুর হয়। কিন্তু শেষটা বড় ভয়ঙ্কর। সবে চুম্বনে সাড়া দিতে যাবে, এমনি সময় শরীরের উপর সাপের ছোবলের মতো টর্চের আলো আর হুঙ্কার, এখনই উঠে আয়। দিনের পর দিন যায়। এক দুষ্মন্তের হৃদয়হীনতা আধুনিক শকুন্তলাকে ইস্পাত কঠিন করে তোলে। একালের নারী অত ভঙ্গুর নয়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটি একের পর এক পেরিয়ে যায়। রেজাল্টের ঔজ্জ্বল্যে বাপ মায়ের চোখও ঝলসে যায়। ছোট থেকে বাবা ছিল আদর্শ, তাই কেরিয়ার হিসেবে শিক্ষাদান ছাড়া আর কিছু ভাবেনি তিথি। যথাকালে চাকরিও জুটে গেল কলকাতার এক ঐতিহ্যশালী স্কুলে। আর তারপর একদিন মেয়ে মাকে বলে, আমার বিয়ের চেষ্টা করতে পারো। কেমন ছেলে পছন্দ? মায়ের মুখ আনন্দে জলজল করে ওঠে। আমার পছন্দে কি তোমাদের পছন্দ হবে? যেমন খুশি আনো। কথা ছেড়ে দেখো। মা হেসে ঘর থেকে বেরিয়ে যায় বাবাকে সুখবর দিতে। সুন্দরী, বিদুষী, সুচাকুরে, মনের মতো পাত্র জোগাড় হতে সময় লাগে না। হবু স্বামী সরকারি কলেজের অধ্যাপক, ছিমছাম পরিবার। সানাই বেজে উঠল দ্রুত। সময় বয়ে চলল স্রোতের মতো। বিয়ে, নতুন ফ্ল্যাট, দেশ বিদেশে ঘোরা, 2টি সন্তান, তাদের সুশিক্ষা দিয়ে বড় করা। সংসারী তিথির গুণপনায় পরিচিত মহল মুখর। স্কুলে সবার প্রিয়, ছাত্রীরা তাকে আইডলাইজ করে। প্রেমে পড়ে এক আদর্শ পরিপূর্ণ জীবন। কিন্তু গভীর রাতে যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে, তিথির ঘুমন্ত কানে ভেসে আসে মৃদু শিশের আওয়াজ, তুঝে দেখা তো এ জানা সনম। চোখে জুড়ে নেমে আসে একটি বছর 18 কোঁকড়া চুল আর দুষ্টু হাসির তরুণ। এক অন্ধকার সিনেমা হল, অবাধ্য হাত, ঠোঁট প্রথম চুম্বন। আর তারপরেই এক তীব্র গর্জন, কি হচ্ছে এখানে? সঙ্গে সাপের ছোবলের মতো আছড়ে পড়া টর্চের তীব্র আলো। ঘুম ভেঙে যায়। বিনিদ্র রাত জুড়ে চলে সেই সব স্মৃতিযাপন, যা তার সঙ্গেই একদিন লোপ পেয়ে যাবে, কেউ জানতেও পারবে না। কেমন হতো রানাদা তার জীবনে এলে? কতটা আলাদা হতো সে জীবন? তিথি জানে না, শুধু জানে আর চোখে সে চাহনির কাছে জীবনটা বন্ধক হয়ে আছে, এক অসমাপ্ত কাব্য। স্বামী অনিন্দর মতো নির্বিরোধী মানুষ তিথি আর একটি দেখেনি জীবনে। বাবার থেকেও যেন বেশি ভোলা ভালা। লেখাপড়া, ছাত্রছাত্রী নিয়ে বিয়ের পর 17টা বছর কাটিয়ে দিল। সংসারে তার একমাত্র কাজ তিথির হ্যাঁতে হ্যাঁ মেলানো। কিন্তু ঘুম ভাঙা বিনিদ্র রাতগুলোতে কৈশোরের মধুর বেদনা স্মৃতি যখন আবিল করে দেয়, মুক্তদানার মতো অশ্রু ঝরে পড়ে, টের পায় পাশের মানুষটাও জেগে আছে, নিঃশব্দে তার হাতটি ধরে আছে। মরমে মরে যায় তিথি। এই নিখাদ ভালোবাসার বিনিময়ে কি দিয়েছে সে? শুধু নীরস কর্তব্য। কেউ না বুঝলেও সে তো বোঝে। কেন যেন মনে হয় পাশে শুয়ে থাকা মানুষটাও বোঝে। সেদিন স্কুলে ঢোকার গলির মুখে কিলবিলে মানুষ। গাড়ি এগোনোর কোনো উপায় নেই। বিরক্ত মুখে তিথি বাইরে আসে। পুরো ভিড়টা হুমড়ি খেয়ে আছে রাস্তার মুখের বাহারি ফিকে গোলাপি রঙের বাড়িটার সামনে। নিচে যার আধুনিক ফিটনেস অ্যান্ড বিউটি স্টুডিও, ওখানে নাকি হাই সোসাইটির মধুচক্র চলত। পুলিশ বহুদিন তকে তকে ছিল, আজ হাতে নাতে ধরেছে। অন্য চুনোপুঁটিদের সঙ্গে এক বিরাট কোম্পানির টপ এক্সিকিউটিভও জালে ধরা পড়েছে। একঘেয়ে জীবনে এমন রঙিন কেচ্ছা কটাই বা প্রত্যক্ষ করার সুযোগ হয়। পাড়া বেপাড়ার আপামর ছোট লোক ভদ্রলোক তাই বেজায় এক্সাইটেড। ভিড়ের মধ্যে সহকর্মীদের মধ্যে 2-4 জনকেও আবিষ্কার করে তিথি। দুঃসাহসের বহর দেখে স্তব্ধ হয়ে যেতে হয়। একটা নামি স্কুলের নাকের ডগায় অনাচার চালিয়ে যাচ্ছে দিনের পর দিন।
ঘেন্নায় নাক কুঁচকে সবে পিছনে ফিরেছে, এমন সময় সমবেত উল্লাস। বের করেছে রে মালগুলোকে। প্রতিবত্ত ক্রিয়ায় ঘাড় ফেরায় তিথি। 4-5টা বাচ্চা মেয়ে, দেখেই বোঝা যায় কলেজে পড়ে। মাথা নিচু, শুকনো মুখ ওড়না দিয়ে আড়াল করা। তিথির বুকে যেন কে সজোরে হাতুড়ি মারে। বহু যুগের ওপার থেকে ভেসে আসে বিশেষ ছুরির মতো মন্তব্য। এই বয়সেই লাইনে নেমে পড়েছ? বেশ বেশ। মেয়েগুলোর ঠিক পেছনেই স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরা একটা পায়াভারী চেহারা। বেশ লম্বা, কিন্তু বেঢপ ভুঁড়ি, মাথায় অসময়ের টাক, চোখের তলায় অমিতাচারীর ফোলা বালিশ, কামুক শিথিল ঠোঁট। নির্ঘাত সেই টপ এক্সিকিউটিভ। সামনের পাবলিক সিটি দিয়ে ওঠে। আরে বুড়ো ঘোড়া! নিচু মাথাটা আর চোখে ভিড়ের দিকে চায়। পুলিশের উপর হম্বিতম্বি করে ওঠে। একটা তোয়ালে দিন এক্ষুনি। তিথি সহসা চোখে অন্ধকার দেখে। ল্যাম্পপোস্ট ধরে কোনো মতে নিজেকে সামলায়। মাঝে 28টা বছর কেটে গেছে। স্মৃতিতে পলি জমেছে। মাথা ভর্তি কোঁকড়া চুল আজ শুধু কানের পাশে সীমাবদ্ধ। ছিপছিপে চেহারায় মেয়েদের আস্তরণ। চিবুকে টোল উধাও চর্বির ভাঁজে। সেদিনের ঝকঝকে চোখে আজ কামনা আর ধূর্ততা। তবু ও আর চাহনি ভোলার নয়। 28টা বছর ধরে প্রতি রাতে ওই চাহনির স্বপ্ন সে দেখে আসছে। ফিট অফ ডাউট দিয়ে আসছে। এক অসম্পূর্ণ রূপকথার জন্য দীর্ঘশ্বাস ফেলেছে। তিথি টলতে টলতে পিছিয়ে যায়, ভিড় থেকে দূরে। ড্রাইভারকে বলে, ফিরে চলো। গাড়ি ছুটে চলে সবুজ স্টেডিয়ামটা ধার দিয়ে। জানালার বাইরে পৌষ শুরু রোদমাখা দিন। সেদিকে তাকিয়ে তিথির সহসা মনে হয় 28 বছর ধরে এ রোদ কোথায় লুকিয়েছিল। মনটা এত হালকা কেন লাগেনি এই 28টা বছর? সে ফোনের বোতাম টেপে। ওপাশে রিং হয়। অনিন্দের গলা শোনা যায়। বলো ম্যাডাম। এই শোনো না, আমি আজ স্কুল বাঙ্ক করেছি, তুমিও কলেজ কাটো প্লিজ। দুজনে মিলে সিনেমায় যাই চলো। প্রিয়ার সামনে দাঁড়াও। নিজের গলার তারল্যে নিজেই চমকে ওঠে তিথি। এই তরলতা কোথায় ছিল এতদিন? সে জানে ওপারের মানুষটাও ভেবলে গেছে। বিয়ে 17 বছর পর এই প্রথম গুরুগম্ভীর বউয়ের সিনেমা দেখতে যাওয়ার আবদার। দেখা হলে নির্ঘাত সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার পরামর্শ দেবে। প্রিয়া সিনেমা হলের সামনে দাঁড়িয়ে বেঁটে গোলগাল ভালো মানুষ চেহারার অনিন্দ। তিথি কাছে এলে হোর্ডিং দেখিয়ে বলে, কেমন লক্করঝক্কর সিনেমা গো। হোক গে, দেখছে যে এটাই আনন্দ। পপকর্ন হাতে হলে ঢোকে দুজনে। ছেলে মানুষেতে ভরপুর তিথির দিকে অবাক হয়ে চেয়ে থাকে অনিন্দ। হল অন্ধকার করে সিনেমা শুরু হয়। পর্দার আলো ছায় বড় মায়াবী দেখায় অনিন্দর হাসি মুখ। অদ্ভুত এক ভালো লাগায় মন কানায় কানায় ভরে ওঠে। তিথি আলগোছে স্বামীর হাতের উপর হাত রাখে নিশ্চিন্তে। সে জানে আজ থেকে আর কোনো রাতে টর্চের ছোবল মারা স্বপ্নটা তাকে ভয় দেখাতে আসবে না। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।